আমন্ত্রণ দুপুরে বাংলাদেশে। শুরুতেই আপনাদের জানাবো শিরোনাম। ঢাকেশ্বরীতে দুর্গাপূজার প্রস্তুতি দেখলেন প্রধান উপদেষ্টা। বললেন, জুলাই আকাঙ্ক্ষা বাস্তবায়নে একত্রে কাজ করতে হবে সব ধর্মের মানুষকে। আমাদের ছেলে মেয়েরা 24শে জুলাই যে অসাধ্য সাধন করেছে, তাদের মূল লক্ষ্য ছিল বৈষম্য মুক্ত বাংলাদেশ গড়া। জোট গঠন করলে বিএনপি জামাতের চেয়ে অপেক্ষাকৃত তরুণ নেতৃত্বের দলকে গুরুত্ব দিবে এনসিপি। বিচার ও সংস্কার পাশ কাটিয়ে এগোনো যাবে না নির্বাচনে। নির্বাচন অনুষ্ঠিত করার মতো আইন শৃঙ্খলা বাহিনী যতটুকু নিরপেক্ষ, জনগণ বান্ধব, নাগরিক বান্ধব হওয়া দরকার, সেই রকম পরিস্থিতি নেই। সংস্কারকে পাশ কাটিয়ে নির্বাচন, সেটা পুরনো ব্যবস্থায় ফিরে যাওয়ার দিকে ইঙ্গিত দেয়। সেটা বাংলাদেশে আমরা হতে দেব না। শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালের দ্বিতীয় দিনের মতো সাক্ষ্য মাহমুদুর রহমানের জেরা করবেন রাষ্ট্র নিযুক্ত আইনজীবী। রাষ্ট্র নির্বাচনে তৃতীয় দিনের মতো জমজমাট প্রচার, ভোটের জন্য 3 স্তরে থাকবে নিরাপত্তা। চাকসুতে মনোনয়নপত্র বিতরণের শেষ দিন আজ। দর্শক, এতক্ষণ শিরোনাম দেখছিলেন। এছাড়াও দেশ বিদেশের আরো খবর নিয়ে দুপুরে বাংলাদেশে আপনাদের সঙ্গে আছি আমি নাবিলা সোহার। আমরা এমন রাষ্ট্র করতে চাই যা দেখে বিশ্ব অনুসরণ করবে। আসন্ন দুর্গাপূজার আয়োজন দেখতে রাজধানী ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে যে এসব কথা বলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মাহমুদ ইউনূস। জুলাই আকাঙ্ক্ষার বাস্তবায়ন চাইলে সব ধর্মের মানুষকে একযোগে কাজ করতে হবে বলেন প্রধান উপদেষ্টা। সকাল 11টা নাগাদ তিনি ঢাকেশ্বরী মন্দিরে যান। পরিদর্শন শেষে সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে এক শুভেচ্ছা বিনিময় সভায় যোগ দেন প্রধান উপদেষ্টা। এ সময় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের নানা পরিকল্পনার কথা শোনেন তিনি। একই সাথে বলেন, কোনো ধর্মকেই আলাদা করে দেখতে পারবে না রাষ্ট্র, সব ধর্মের মর্যাদা দিতেই রাষ্ট্র বাধ্য। বলেন, জুলাই আকাঙ্ক্ষার বাস্তবায়ন করতে হলে সবাইকে একসাথে কাজ করতে হবে। বিভক্ত হলে আমরা জাতি হিসেবে ব্যর্থ হয়ে যাব বলে উল্লেখ করেন তিনি। বলেন, এমন একটা রাষ্ট্র বানাতে চাই যেখানে নিরাপত্তা বাহিনী নয়, মুক্তভাবে সবাই মিলে ধর্মীয় উৎসব পালন করব। এমন একটা দেশ বানাতে চাই যেখানে এরকম নিরাপত্তা বাহিনীর বেষ্টিত হয়ে ধর্ম পালন করে একটা হাস্যকর জিনিস হয়। এটা কি কথা হলো? এটা কোন ধরনের দেশ বানালাম আমরা? এইরকম দেশ বানানোর জন্য এত রক্তপাত, এত কিছু হলো? আমরা সেটা চাই না। আমরা সম্পূর্ণ নিরাপত্তার মধ্যে, সম্পূর্ণ বিশ্বাসের মধ্যে আমরা আমাদের যার যার মত, যার যার ধর্ম পালন করতে চাই। এই নিশ্চয়তা আমরা চাই। ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য প্রস্তুত জাতীয় নাগরিক পার্টি এনসিপি। তবে বিচার সংস্কারকে পাশ কাটিয়ে নির্বাচনের পথে এগিয়ে যাওয়া সম্ভব নয় বলেও জানান এনসিপির নেতারা। মনে করেন, নির্বাচনের জন্য এখনো প্রস্তুত নয় আইন শৃঙ্খলা বাহিনী। শীর্ষ নেতারা জানান, নির্বাচনে অংশ নিলে জোট গঠনে বিএনপি জামায়াতের তুলনায় গুরুত্ব দেওয়া হবে তরুণদের নেতৃত্বাধীন দলগুলোকে। লামিয়া তিথি রিপোর্টে থাকছে বিস্তারিত। 2026 সালের ফেব্রুয়ারিতে হতে যাচ্ছে কাঙ্ক্ষিত জাতীয় নির্বাচন। অন্তর্বর্তী সরকারের ঘোষণা অনুযায়ী সেক্ষেত্রে সময় আছে প্রায় 5 মাস। কিন্তু এখনো নিবন্ধন সম্পন্ন হয়নি গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া ছাত্র নেতাদের দল এনসিপির। এদিকে দলটির শাপলা প্রতীকেরও দাবি অমীমাংসিত। শাপলা প্রতীকের ব্যাপারেই ভাবছি, এখনো পর্যন্ত অল্টারনেটিভ আর কোনো প্রতীকের ব্যাপারে আমাদের কোনো ভাবনা নেই। শতাধিক আইনজীবী তারা বিবৃতি দিয়ে জানিয়েছেন যে শাপলা প্রতীক প্রদান করতে আইনগত কোনো বাধার জায়গা নেই। তবে নিবন্ধন কিংবা প্রতীকের চেয়ে নির্বাচনে অংশগ্রহণের জন্য এনসিপির বড় শর্ত গণহত্যার বিচার ও সংস্কার বাস্তবায়ন। এছাড়া নির্বাচন চায় না দলটি। নির্বাচনের যে আলোচনা সেটা অবশ্যই প্রাসঙ্গিক, কিন্তু সংস্কারকে পাশ কাটিয়ে নির্বাচন, সেটা পুরনো ব্যবস্থায় ফিরে যাওয়ার দিকে ইঙ্গিত দেয়। সেটা বাংলাদেশে আমরা হতে দেব না। বাংলাদেশে অবশ্যই নতুন ব্যবস্থার ভিত্তিতেই নির্বাচন হতে হবে এবং যারা নির্বাচিত হয়ে আসবেন তারা এই যে সংস্কার প্রস্তাবনাগুলো আছে সেই প্রস্তাবনাগুলোর বাইরে যেতে পারবেন না। এইটা পাকাপোক্ত করেই তাদের হাতে ক্ষমতা
স্থানান্তর করার ক্ষমতা অর্পণ করার দিকে আমাদেরকে অগ্রসর হতে হবে। নির্বাচনের জন্য এনসিপি প্রস্তুত এবং এনসিপি মনে করে গণপরিষদই বাংলাদেশের রাজনৈতিক সংকটের মূল সমাধান। মূল আপত্তি জায়গায় বাংলাদেশের শাসনতান্ত্রিক যে কাঠামো, সে কাঠামো পরিবর্তন, এখানে যাতে পূর্বে কোনোভাবে ফ্যাসিবাদ ফিরে না আসে। এনসিপি নির্বাচনে অংশ নিলেও জোট করবে কিনা তা এখনো পরিষ্কার নয়। তবে জোটের ক্ষেত্রে গুরুত্ব দেয়া হবে তরুণদের নেতৃত্বাধীন দলকে। ভোটের ক্ষেত্রে জোটের বিষয়ে এনসিপি এখনো কোনো ধরনের চিন্তা সমঝোতা করেনি, বরং এনসিপি মনে করে আগামীতে তরুণদের যে প্রজন্ম, তাদেরকে কেন্দ্র করে নতুন রাজনৈতিক সমীকরণ আসতে পারে। শীর্ষ নেতারা বলছেন এনসিপি নির্বাচনের বিপক্ষে না, তবে বর্তমান বাস্তবতায় নির্বাচনের সময়ের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে শঙ্কিত দলটি। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখন যেভাবে ফাংশন করছে, তাতে করে তারা নির্বাচন আয়োজনের মতো প্রস্তুত হয়েছে বলে আমাদের কাছে এখনো মনে হয় না। নির্বাচন অনুষ্ঠিত করার মতো আইন শৃঙ্খলা বাহিনী যতটুকু নিরপেক্ষ, জনগণ বান্ধব, নাগরিক বান্ধব হওয়া দরকার, সেই রকম পরিস্থিতি নেই। ফলে এটির আমূল সংস্কার দরকার। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, রাকসু ও হল সংসদ নির্বাচনে তৃতীয় দিনের মতো প্রচারে ব্যস্ত প্রার্থীরা। সকাল থেকে একাডেমিক ভবন, আবাসিক হল সহ ক্যাম্পাসের বিভিন্ন স্থানে গণসংযোগ করছেন প্রার্থীরা। নানা প্রতিশ্রুতি দিয়ে শিক্ষার্থীদের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছেন তারা। রাকসুতে 23টি পদে লড়ছেন 247 প্রার্থী। এর মধ্যে বিবি পদে 18, জিএস পদে 13 ও এজিএস পদে 16 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। ছাত্রদল মনোনীত ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম, শিবির সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোট সহ এ পর্যন্ত 13টি প্যানেল ঘোষণা করা হয়েছে। আগামী 25 সেপ্টেম্বর রাকসু ও হল সংসদের ভোট গ্রহণ হবে। মোট ভোটার প্রায় 29,000। ভোটের দিন 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। থাকবে আইন শৃঙ্খলা বাহিনীর 1,500 সদস্য। রয়েছে তাদের কাছে তুলে ধরছেন, সেই সাথে সাথে তারা সব সুবিধা অসুবিধা বিবেচনা রেখে ক্যাম্পাসে একটি মডেল ফার্মেসি নির্মাণ সেটা নেওয়া হবে এবং সেখানে প্রায়। দর্শক, এই বিষয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী তারেক মাহমুদ। তারেক, নির্বাচন নিয়ে শিক্ষার্থীদের মধ্যে আগ্রহ আর সারা কেমন দেখছেন, কি পরিস্থিতি সেখানে, সবকিছু জানাবেন। আগ্রহ সারা আসলে বলার মতো, এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন একাডেমিক ভবন এবং গুরুত্বপূর্ণ যে জায়গাগুলো রয়েছে সব জায়গাগুলোতে আসলে প্রার্থীরা তারা নির্বাচনী প্রচারণায় কিন্তু একদমই চষে বেড়াচ্ছেন বলা যায়। কারণ আমি যে জায়গাতেই যাচ্ছি প্রত্যেকটা জায়গাতেই মূলত যারা ক্যান্ডিডেট রয়েছে সেই ক্যান্ডিডেটরা ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন, গিয়ে কিন্তু তাদের যে ভোট সেটি চাচ্ছেন। এবং এখন পর্যন্ত তারা বিভিন্ন সমস্যার কথা তুলে ধরছেন বিশ্ববিদ্যালয়ের, এবং সেই সমস্যার সমাধানে তারা কাজ করবেন সেই প্রতিশ্রুতিও কিন্তু দিচ্ছেন। এবং বিশেষ করে তারা বলছেন যে রাজশাহী বিশ্ববিদ্যালয়কে আরও উন্নত করার ক্ষেত্রে তারা কিন্তু কাজ করবেন, এবং সেই সাথে সাথে শিক্ষকদের, প্রশাসন এবং শিক্ষকদের জবাবদিহিতার মাধ্যমে আনা হবে সেই বিষয়টি বলছেন। এবং শিক্ষকদের যে মার্কিংয়ের ব্যবস্থা করা, শিক্ষার্থীদের মার্কিংয়ের ব্যবস্থা করা হবে, এবং মার্কিংয়ের সাইটেশনের মাধ্যমে পদোন্নতির যে ব্যবস্থা সেটিও করা হবে। এবং এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হলের নানাবিধি সমস্যা, আবাসন সমস্যা এবং ডাইনিং ক্যান্টিনের খাবারের মান উন্নয়ন, নিরাপদ পানি থেকে শুরু করে শিক্ষার্থীদের যে নিরাপত্তার যে বিষয়গুলো রয়েছে, সাধারণ শিক্ষার্থীদের অধিকার সুযোগ সুবিধা সেটি কিন্তু নিশ্চিত করার যে বিষয়টি, শিক্ষার্থীদের জন্য সহজলভ্য চিকিৎসা, সাশ্রয়ী যে ক্যান্টিন, নিরাপদ আবাসনের যে ব্যবস্থা, এই বিষয়গুলো নিয়ে তারা কাজ করছেন। বলা যায় যে সকাল থেকে আমি দেখতে পেয়েছি যে 12টি প্যানেল সহ স্বতন্ত্র প্রার্থীরা নেমে পড়েছেন। তাদের হ্যান্ডবিলগুলো নিয়ে তারা ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন এবং নানা প্রতিশ্রুতি দিচ্ছেন। এবং এখন পর্যন্ত বলা যায় যে প্রচারণা একদমই জমজমাট। সোহার। তারেক, অনেক ধন্যবাদ আপনাকে। চাকসু নির্বাচনে মনোনয়নপত্র বিতরণের শেষ দিন আজ। সকাল থেকে নির্বাচন কমিশন অফিসে হাজির হচ্ছেন আগ্রহীরা, মনোনয়নপত্র সংগ্রহ করছেন তারা। পাশাপাশি যারা আগে মনোনয়নপত্র নিয়েছেন তারা জমা দিতে পারছেন। 2 দিনে কেন্দ্রীয় সংসদে মনোনয়নপত্র নেন 97 জন প্রার্থী, হল সংসদে মনোনয়ন নেন 72 জন। ছাত্র ইউনিয়ন, ছাত্র ফ্রন্ট সহ এ পর্যন্ত 3টি প্যানেল ঘোষণা করা হয়েছে। আগামী বৃহস্পতিবার যাচাই বাছাই শেষে 25 সেপ্টেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। চাকসুর ভোট নেওয়া হবে 12 অক্টোবর। মোট ভোটার প্রায় 1000।
এ বিষয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী জোবায়েদ ইবনে শাহাদাত। জোবায়েদ, কতজন মনোনয়নপত্র নিয়েছেন এবং জমা দিয়েছেন, কে কে একটু বিস্তারিত জানাবেন। সোহার কতজন নিয়েছে সেটা বলাটা একটু দুষ্কর, কারণ প্রতি মিনিটেই আমরা দেখছি কেউ না কেউ এসে মনোনয়ন নিচ্ছেন হল সংসদের জন্য, কেউ নিচ্ছেন কেন্দ্রীয় ছাত্র সংসদের জন্য। এইভাবে আগ্রহী প্রার্থীরা সকাল থেকে আসছেন, তারা মনোনয়ন সংগ্রহ করছেন। এবং আমরা এখন পর্যন্ত আজকে পর্যন্ত যে কোনো ছাত্রদল বা ছাত্র শিবিরের প্যানেল ঘোষণা করতে দেখিনি বা মনোনয়নপত্র সংগ্রহ করতে দেখিনি। তবে স্বতন্ত্র থেকে অনেকে এসছেন, আমরা নারী প্রার্থী দেখেছি, বেশ কয়েকজন নারী প্রার্থী এই জায়গায় এসছেন হল সংসদের, তারা মনোনয়নপত্র নিয়েছেন। কেন্দ্রীয় সংসদেরও ছাত্র সংসদেরও মনোনয়ন অনেকে নিয়েছেন। এবং আমার যে কয়েকজনের সাথে কথা হলো, তারা সবাই নিজেদের বেশ কিছু আশ্বাস জানাচ্ছেন যে তারা নির্বাচিত হলে কী করবেন, কিভাবে নিজেদের হলকে সাজাবেন, বা কিভাবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরিবেশটাকে পরিবর্তন আনতে পারেন, বা চাকসুকে কীভাবে তারা পরিচালনা করবেন, সেই সম্পর্কিত বেশ কিছু প্রতিশ্রুতি তারা জানিয়েছেন, যেগুলো তারা শিক্ষার্থীদের মাঝেও ছড়িয়ে দিতে চান। এবং আমরা এই জায়গায় সকাল থেকেই একেবারে উৎসব মুখর যে পরিবেশ বলা চলে সেটাই দেখছি। শিক্ষার্থীদের পদচারণায় কানায় কানায় পূর্ণ এই চাকসু ভবন, এবং এখানে প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন চাকসুর সদস্য সচিব থেকে শুরু করে যারা মনোনয়ন জমা নিচ্ছেন তারাও আছেন। ভোটারদের বড় একটা অংশ আজকে দেখেছি যারা এই জায়গায় ভোটার আইডি কার্ড সংগ্রহ করতে এসছেন। সব কিছু মিলে বলা চলে একেবারে শেষ দিনে, মানে মনোনয়ন বিতরণের শেষ দিনে প্রার্থীরা যেভাবে আসছেন একইভাবে ভোটাররাও আসছেন। দুপুর নাগাদ আমরা যতটুকু জানতে পেরেছি, ছাত্র শিবির প্যানেল দুপুর নাগাদ তাদের প্যানেল ঘোষণা করতে পারে এবং সেই সময়টাতে এসে তারা মনোনয়নপত্র সংগ্রহ করতে পারেন। একইভাবে ছাত্র দলের পক্ষ থেকেও হয়তো বা এই সময়টাতে এসে মনোনয়ন সংগ্রহ করার একটা সম্ভাবনা আছে, এমনটা আমরা জানতে পেরেছি। সোহার, এই ছিল আমার কাছে সর্বশেষ। জোবায়েদ, আপনাকে ধন্যবাদ। জুলাই গণঅভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ ৩ আসামির বিরুদ্ধে আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের সাক্ষ্য গ্রহণ শেষে জেরা চলছে। বিচারপতি গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনালে সাক্ষ্য দেন তিনি। পরে জেরা করেন শেখ হাসিনার পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী। সোমবারও দিনভর তার সাক্ষ্য গ্রহণ চলে। এই সময় তিনি বলেন, 2008 সালে শেখ হাসিনা ক্ষমতায় এসে বুঝতে পারেন সেনাবাহিনীকে দুর্বল না করে ও বিএনপিকে না ভাঙতে পারলে দীর্ঘদিন ক্ষমতায় থাকা যাবে না। সে লক্ষ্যে পুলিশ ও বিচার বিভাগকে ব্যবহার করে একের পর এক অপকর্ম, গুম-খুন, মিথ্যা মামলায় রাজনৈতিক ব্যক্তিদের আটক করতে থাকে। তিনি নিজে 2 দফায় 39 দিন রিমান্ডে ছিলেন জানিয়ে নির্যাতনের কথা তুলে ধরেন আদালতে। এই সম্পাদক বলেন, হাসিনাকে ফ্যাসিস্ট বানাতে ভারতের বড় ভূমিকা ছিল, দেশ পরিণত হয়েছিল ভারতে অঘোষিত উপনিবেশে। তুলে ধরেন শেখ হাসিনাকে ফ্যাসিস্ট বানাতে কারা সহযোগিতা করেছেন। এদের মধ্যে বিচারপতি, আইনজীবী, রাজনৈতিক ব্যক্তি, নির্বাচন কমিশন সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের নাম উল্লেখ করেন। শেখ হাসিনার বিরুদ্ধে এই মামলার সাক্ষ্য গ্রহণ একেবারে শেষ পর্যায়ে রয়েছে। আরও 2-1 জনের সাক্ষ্য গ্রহণ শেষে মামলার যুক্তিতর্ক উপস্থাপন শুরু হবে বলে জানিয়েছে প্রসিকিউশন। প্রশাসনের আশ্বাসে ফরিদপুরের ভাঙ্গায় সংসদীয় আসনের সীমানা পুনর্বিন্যাসের প্রতিবাদ কর্মসূচি আগামী শনিবার পর্যন্ত স্থগিত করেছে আন্দোলনকারীরা। তবে দাবি আদায় না হলে রোববার থেকে লাগাতার কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দিয়ে রেখেছে তারা। সোমবারের সহিংসতার পর আজ সকাল থেকেই পরিস্থিতি ছিল থমথমে। সকালে পুকুরিয়া ও হামিরদি বাসস্ট্যান্ড সহ কয়েকটি পয়েন্টে ঢাকা-খুলনা মহাসড়কের পাশে অবস্থান নেয় আন্দোলনকারীরা। তবে মহাসড়ক অবরোধ করেনি তারা। ফরিদপুর-বরিশাল মহাসড়কেও যান চলাচল স্বাভাবিক। এদিকে উপজেলার বিভিন্ন পয়েন্টে মোতায়েন রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর বিপুল সদস্য। কেউ মহাসড়ক অবরোধের চেষ্টা করলে সর্বোচ্চ শক্তি দিয়ে প্রতিহতের হুঁশিয়ারি দিয়েছেন জেলা প্রশাসক। ডিসি মহোদয়ের বক্তব্যের উপরে আন্দোলন স্থগিত করা হয়েছে। জনদুর্ভোগটা যেন একটু কমে। ডিসি মহোদয় যেহেতু শান্তিপ্রিয় একটা কথা বলছে, যদি 21 তারিখে সুরাহা না হয় তাহলে আন্দোলনকারীরা পরবর্তী পদক্ষেপ কঠিন আকারে এবং 12টি ইউনিয়নে একত্রিত হয়ে আন্দোলনে নামবে। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে মহাসড়কটাকে ক্লিয়ার রাখা, আর তাদের যে দাবি, এই দাবি সম্বলিত একটি প্রতিবেদন আমি ইতিমধ্যে নির্বাচন কমিশনে পাঠিয়ে দিয়েছি। দর্শক, এই বিষয়ে আমরা আরো জানবো আমাদের সহকর্মীদের কাছ থেকে। শুরুতে যাব তাজনুর ইসলামের কাছে। তাজনুর, আন্দোলন স্থগিতের পর মহাসড়ক আর এলাকার কি অবস্থা দেখছেন? মামলার আসামিদের কি হবে আসলে? না দেখুন, এখন
পরিস্থিতি বলা চলে যে বেশ স্বাভাবিক, কারণ আন্দোলন স্থগিতের ঘোষণার পরে যারা আশপাশে জমা হয়েছিল তারা তো এরই মধ্যে যার যার মতো করে চলে গিয়েছে। তবে আইনশৃঙ্খলা বাহিনী এখনও খুব সতর্ক অবস্থানে রয়েছে, সেটি আমরা মহাসড়ক এবং আশপাশে দেখেছি। তবে আমরা এখন রয়েছি উপজেলা পরিষদে, যেখানে সবচেয়ে বেশি সহিংসতা হয়েছে গতকালকে, সেরকম একটি ধ্বংসস্তূপের মধ্যে রয়েছে এবং সেটি আসলে খুব একটি কর্নারের বা একটি নির্দিষ্ট অংশ দেখালে আপনি সেই সহিংসতা কিংবা সেই ব্যাপারটি ভয়াবহতা সম্পর্কে খানিকটা ধারণা নিতে পারবেন। যেমনটি দেখছেন যে এই হলরুমটি বেশ আলাদা করে বানানো হয়েছিল উপজেলা পরিষদের বিভিন্ন অনুষ্ঠান আয়োজনের জন্য, এবং বলা হচ্ছিল যে এই হলরুমটিতে প্রায় 600-র মতো চেয়ার ছিল। সেই চেয়ার তো শুধু ভাঙেনি, বরং উপরে যেই বাতির ব্যবস্থা ছিল, যে ফ্যানগুলো ছিল, সব আসলে ভেঙে চুরে তছনছ করে ফেলা হয়েছে। এবং শুধু এটিই নয়, উপজেলা পরিষদের যতগুলো অফিস, আমরা কৃষি অফিসে গিয়েছি সেখানে দেখেছি একই অবস্থা, আমরা পরিসংখ্যান অফিসে দেখেছি, নির্বাচন কমিশন যে অফিস রয়েছে, হিসাবরক্ষণ কর্মকর্তা যে কার্যালয় রয়েছে, এমনকি উপজেলা নির্বাহী অফিসারের যে কার্যালয়, সেখানে পর্যন্ত ভাঙচুর চালানো হয়েছে। শুধু ভাঙচুরই নয়, বরং বিভিন্ন রকমের মালামাল লুটপাটের ঘটনাও ঘটেছে গতকাল। সুতরাং একেবারে ধ্বংসস্তূপ বানিয়ে ফেলা হয়েছে। একটি বিষয় কি দেখুন, যারা এখানে ভাঙচুর করেছে, যারা হয়তো ক্ষোভের বশবর্তী হয়ে এরকম একটি ঘটনা ঘটিয়েছে, এই উপজেলা প্রশাসন, এই উপজেলা পরিষদ, এটি আসলে তাদেরই স্থাপনা। কেননা দৈনন্দিন নানা রকম সেবার কাজে কিন্তু তাদেরকেই এই জায়গাগুলোতে সেবা নিতে আসতে হয়। সুতরাং এই যেইভাবে করে ধ্বংস করা হয়েছে সব কিছু, সেই ক্ষতি আসলে কবে নাগাদ কাটিয়ে ওঠা যাবে সেই ব্যাপারেও কিন্তু কোনো রকমের কোনো স্পষ্ট ইঙ্গিত কিংবা কোনো রকমের স্পষ্ট নির্দেশনা কেউই এখন পর্যন্ত আসলে জানেন না। কেবলমাত্র সেই ক্ষয়ক্ষতি নিরূপণের কাজটি চলছে, এবং কবে নাগাদ তারা সেবাটি পুরোপুরিভাবে চালু করতে পারবে সে বিষয়ে সবাই বেশ রকমের সংশয়ের মধ্যে রয়েছে। তাজনুর, আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, পরিস্থিতির দিকে আরো নজর রেখেছেন আমাদের আরেক সহকর্মী তরিকুল ইসলাম হিমেল। তিনি জানাচ্ছেন বিস্তারিত। হিমেল, সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন, আর ক্ষতিগ্রস্ত অবকাঠামোর কি অবস্থা এখন, বিস্তারিত জানাবেন। নাবিলা, এই মুহূর্তে রয়েছি ভাঙা যে মূল বাস স্ট্যান্ড, সেই বাস স্ট্যান্ড এলাকাতে। এখানে দেখতে পাচ্ছেন যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে অবস্থান, তারা কঠোর অবস্থান নিয়ে এখানে রয়েছেন, এবং শুধুমাত্র পুলিশ সদস্য না, আমরা দেখেছি এপিবিএন সদস্যদের, র্যাব সদস্যদের, বিজিবি মোতায়েন করা হয়েছে, এবং সেনাবাহিনী তাদের নিজস্ব যে ফোর্স সেটা নিয়ে বিভিন্ন সময় মহাসড়ক টহল দিচ্ছে, সেটি আমরা দেখতে পেয়েছি। যে আন্দোলনকারীরা ইতিমধ্যে আপনি জেনেছেন এবং বলেছেন যে আন্দোলনকারীরা তাদের যে আন্দোলন এবং অবরোধ সেটি আগামী শনিবার পর্যন্ত স্থগিত করেছে। এটি আসলে মূলত ফরিদপুরের জেলা প্রশাসক এবং পুলিশের ডিআইজি এসেছিলেন, তিনি তাদের আশ্বাস দিয়েছেন এবং জানিয়েছেন যে তাদের যে দাবি, সে দাবির প্রেক্ষিতে নির্বাচন কমিশনের সাথে আলোচনা চলছে। সেই প্রেক্ষিতে তারা কিন্তু যে তাদের যে আন্দোলন এবং অবরোধ সেই কার্যক্রমটি তুলে নিয়েছে। সকালে বেশ কিছু পয়েন্টে তারা জড়ো হওয়ার চেষ্টা করলেও কিন্তু সড়ক কোথাও অবরোধ করেনি। সকাল থেকে কিন্তু সড়কে যান চলাচল সেটি কিন্তু আজকে স্বাভাবিক ছিল, এখনো পর্যন্ত স্বাভাবিক রয়েছে। তবে সড়কে যে যান চলাচল, সেই যান চলাচল আমরা খুব কম দেখেছি, কারণ আপনি জানেন যে এই জায়গাটিতে 4টি মহাসড়ক রয়েছে। যে পরিমাণ পরিবহন চলার কথা সেই পরিমাণ যানবাহন আমরা দেখিনি। এটির একটি কারণ হতে পারে যে টানা যে অবরোধ, সেই অবরোধের কারণে পরিবহন কোম্পানিগুলোই তাদের গাড়ি ছাড়ছে না। এই বিষয়টি যখন তারা জানবে যে অবরোধ তুলে নেওয়া হয়েছে, তাহলে হয়তো গাড়ি চাপ আরো বাড়তে পারে। হিমেল, ধন্যবাদ আপনাকে। বাগেরহাটে 4টি সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে জেলা নির্বাচন কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করছে সর্বদলীয় সম্মিলিত কমিটি। সকাল 10টা থেকে চলছে কর্মসূচি। বিএনপি, জামায়াত সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের পাশাপাশি অংশ নিয়েছেন নানা শ্রেণী পেশার মানুষ। আন্দোলনকারীরা বলছেন, নির্বাচন কমিশন বাগেরহাটের একটি সংসদীয় আসন কমিয়ে জনগণের আশা আকাঙ্ক্ষাকে উপেক্ষা করেছে। জনসংখ্যা, মোংলা বন্দর, শিল্পাঞ্চল সহ বিভিন্ন গুরুত্ব বিবেচনায় 4টি আসন পুনর্বহালের দাবি জানান তারা। এ নিয়ে সোমবার উচ্চ আদালতে রিট করা হয়েছে বলে জানান আন্দোলনকারীরা। আসন পুনর্বহালের দাবিতে বেশ কিছুদিন ধরেই হরতাল সহ বিভিন্ন কর্মসূচি পালন করছে সর্বদলীয় সম্মিলিত কমিটি। দর্শক, এই বিষয়ে আরো জানবো আমরা সহকর্মী ইয়ামিন আলীর কাছ থেকে। ইয়ামিন, অচল অবস্থা নিরসনে প্রশাসনের উদ্যোগ কি দেখছেন, কি পরিস্থিতি সেখানে? সোহার, আসলে কমিশন আন্দোলন করছে, তাদের কোনো এখন পর্যন্ত যোগাযোগ হয়নি। আজকে পূর্ব ঘোষিত যে অবস্থান কর্মসূচি ছিল সেটি বেলা 1টার সময় শেষ হয়েছে। ওনারা এখনো নামাজ পর্যন্ত এই সময়টি এক্সটেনশন করেছে, এখানে ওনারা অবস্থান নিয়েছেন। তবে ওনারা নতুন 2-3টি বিষয় সংযোজন করেছেন।
জানিয়েছেন সেটি হলো যে ঢাকাতে ওনারা এই দাবি আদায় না এর শারদীয় পর্বটি রয়েছে এটি শেষ হলে ওনারা বৃহত্তর আন্দোলনের দিকে যাবে। সেটির অংশ হিসেবে ওনারা ঢাকা নির্বাচন কমিশন ঘেরাও করবে, সেখানে অনশন করবেন এটি জানিয়েছেন। এছাড়া আইনি যে লড়াইটি সেটি আছে সেটি অব্যাহত থাকবে। এছাড়া যেটি হলো যে ওনাদের গণস্বাক্ষর কর্মসূচি শুরু হয়েছে, এটার পাশাপাশি বাগেরহাটে ওনারা বৃহত্তর গণ আন্দোলন গড়ে তুলতে চায় এবং সেটি দিকে ওনারা যাওয়ার যে প্রাথমিক ধাপ সেটির অংশ হিসেবে গণস্বাক্ষর শুরু করেছেন। এটির পাশাপাশি প্রত্যেকটি ইউনিয়নে, প্রত্যেকটি উপজেলাতে, প্রত্যেকটি ওয়ার্ডে ওনারা এটিকে গণ আন্দোলনে রূপান্তরিত করতে চায়। সেটির সাথে ওনারা যেটি বোঝাতে চেয়েছেন সেটি হলো যে এটি বাগেরহাটের আন্দোলন হিসেবে ওনারা নির্বাচন কমিশনের কাছে উপস্থাপন করতে চায়। সোয়া ইয়ামিন, আপনাকে ধন্যবাদ। ভারী বৃষ্টি আর উজানের ঢলে দেশের উত্তর ও পূর্বাঞ্চলে বেড়েছে নদ নদীর পানি। তিস্তার পানিতে প্লাবিত হয়েছে লালমনিরহাটে বিভিন্ন চরাঞ্চল। পানিবন্দী হয়ে পড়েছে কয়েক হাজার পরিবার, আশ্রয়ের জন্য খুঁজছেন উঁচু স্থান। সোমবার ডালিয়া ব্যারাজ পয়েন্টে তিস্তার পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হলেও আজ তা কিছুটা নিচ দিয়ে বইছে। এতে তীরবর্তী কিছু এলাকা থেকে পানি নেমে গেছে। পানি নিয়ন্ত্রণে এরই মধ্যে ডালিয়া ব্যারাজের ৪৪টি জলকপাট খুলে দেওয়া হয়েছে। এদিকে সিলেটের কানাইঘাটে সুরমা ও অমলসিদ পয়েন্টে কুশিয়ারা নদীর পানি বিপদসীমার কিছুটা ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। উজানের ঢলে বেড়েছে অন্যান্য নদ নদীর পানিও। দর্শক, এই বিষয়ে আমরা সবশেষ আপডেট জানবো সহকর্মী নাজমুল হোসেনের কাছ থেকে। নাজমুল, কি অবস্থা দেখছেন সেখানে, আর নদ নদীর পানি কতটুকু বেড়েছে, সেখানে কি পরিস্থিতি এখন? সোহার, আপনি যেমনটি বলছিলেন, আসলে কুড়িগ্রামে এখন পর্যন্ত বন্যা পরিস্থিতি তৈরি হয়নি। আমরা যতটুকু পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানতে পেরেছি, কুড়িগ্রামের দুধকুমার নদের পানি এখনো বিপদসীমার 29 সেন্টিমিটার নিচ দিয়ে এবং তিস্তা নদীর পানি বিপদসীমার প্রায় 18 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। হ্যাঁ, তো এখন পর্যন্ত যেটা পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানতে পেরেছি যে আগামী ৩-৪ দিন আরো ভারী বৃষ্টিপাত সম্ভাবনা রয়েছে। সেই ক্ষেত্রে কুড়িগ্রামের ২-৩টি উপজেলা, নাগেশ্বরী, ভ্রঙ্গামারী, কুড়িগ্রাম সদর, উলিপুর এবং চিলমারী উপজেলার এই কয়েকটি উপজেলার নিম্ন অঞ্চলগুলো প্লাবিত হতে পারে। রাজারহাট উপজেলাও রয়েছে তার সঙ্গে তিস্তা নদীর পাশেই। তবে আমরা বিভিন্নভাবে জনপ্রতিনিধি এবং স্থানীয় সূত্রে জানতে পেরেছি যে যেভাবে টানা কয়েকদিন থেকে বৃষ্টিপাত হচ্ছে দফায় দফায়, তাতে কুড়িগ্রামের নদ নদী বেষ্টিত যেসব অঞ্চলগুলো রয়েছে নিম্ন অঞ্চলে, সেখানটায় কিছু কিছু সবজি ক্ষেত এবং রোপা আমন ক্ষেত তলিয়ে রয়েছে। তবে ব্যাপক হারে এখনো বন্যার যে পূর্বাভাসটা রয়েছে সেটা না হওয়ার সম্ভাবনা রয়েছে। কেননা কুড়িগ্রামে ব্রহ্মপুত্র নদে যদি পানি বেশিক্ষণ স্থায়ী না হয়, সেই ক্ষেত্রে কুড়িগ্রামে দীর্ঘমেয়াদী বন্যার সম্ভাবনা নেই বললেই চলে। সোহার। নাজমুল, আপনাকে ধন্যবাদ। প্রত্যেক মানুষ যেন দুর্যোগের আগে সতর্কতা পায় সেই চেষ্টা করছে সরকার, এমনটা জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুক আজম। জানান, ঐক্যবদ্ধ জাতীয় স্বেচ্ছাসেবক তৈরি করা হবে যাদের মাধ্যমে সাহায্য পাবেন ক্ষতিগ্রস্তরা। সকালে চিনমটি সম্মেলন কেন্দ্রে দুর্যোগ পূর্ব সতর্কতা নিয়ে জাতীয় সংলাপের উদ্বোধন করেন উপদেষ্টা। বলেন, দুর্যোগ পূর্ব সতর্কতা নিশ্চিতে সরকারি বেসরকারি সংস্থাগুলোর সমন্বয় জরুরি। এর মাধ্যমে ঐক্যবদ্ধভাবে দুর্যোগ প্রবণ এলাকায় কাজ করা সম্ভব হবে। আয়োজনে সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, রেড ক্রিসেন্ট, আন্তর্জাতিক সাহায্য সংস্থা সহ দেশি বিদেশি এনজিও প্রতিনিধিরা অংশ নেন। আর্লি ওয়ার্নিং ফর অল উদ্যোগের মাধ্যমে আমরা নিশ্চিত করতে চাচ্ছি যে দেশের প্রত্যন্ত অঞ্চলের শেষ সীমায় বসবাসকারী প্রত্যেক মানুষ যেন সঠিক সময়ে যথার্থ সতর্কতা পান। পর্যাপ্ত প্রশিক্ষণ প্রদান করা হলে সাইক্লোন প্রিপেয়ারনেস প্রোগ্রামে নিবেদিত স্বেচ্ছাসেবীরা অসাধারণ কাজ করতে সক্ষম। বগুড়া শিবগঞ্জে প্রবাসীর স্ত্রী ও ছেলেকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সকালে উপজেলার সাদুল্লাপুর বরতলা গ্রামে নিজ বাড়িতে তাদের রক্তাক্ত মরদেহ পাওয়া যায়। নিহতরা হলেন কুয়েত প্রবাসী ইদ্রিস আলীর স্ত্রী রানী বেগম ও তার ছেলে ইমরান হোসেন।
পুলিশ জানায় সকালে ওই বাড়িতে কোনো সাড়া শব্দ না পেয়ে মা ছেলেকে ডাকাডাকি করেন স্বজনরা। এক পর্যায়ে জানালা দিয়ে দেখেন ঘরের ভেতর পড়ে আছে দুজনের মরদেহ। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে এখনো নিশ্চিত নয় আইন শৃঙ্খলা বাহিনী। দর্শক, এই বিষয়ে সর্বশেষ আপডেট জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মেহেরুল সুজন। সুজন, এই এই ঘটনা সম্পর্কে পুলিশ কে বলছে এবং এই কেন এই হত্যা এবং এই বিষয়ে সবশেষ কি তথ্য আপনি পেয়েছেন জানাবেন আমাদের। সোহার, অত্যন্ত মর্মান্তিক, অত্যন্ত নৃশংস এই হত্যাকাণ্ড, এই জোড়া হত্যাকাণ্ডটি গতকাল রাতে বগুড়ার শিবগঞ্জ উপজেলার সাদুল্লাপুর বটতলা যে এলাকাটি রয়েছে সেখানে ঘটেছে। আমি এখন সেই এলাকাতেই রয়েছে, ওই বাড়িটির সামনেই। এখনো কিন্তু মা ছেলের মরদেহ, রক্তাক্ত মরদেহ বাড়ির ভেতরেই আছে। আমরা সকাল থেকেই আসলে খবর পাওয়ার পর থেকেই পুলিশ সদস্যদের সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করছি যে কি কারণে আসলে এরকম নৃশংস হত্যাকাণ্ড। কারণ আমরা মরদেহ দুটি দেখতে পেয়েছি, তাদের হাতে পায়ে মুখে বিভিন্ন জায়গায় এলোপাথারি কোপানোর এবং নৃশংসভাবে কোপানোর যে দৃশ্যগুলো রয়েছে সেগুলো আমরা দেখেছি, তাদের শরীর আঘাতগুলো। এবং পুলিশ কর্মকর্তারাও কিন্তু এখন পর্যন্ত নিশ্চিত নয় কি কারণে এরকম টাকা পয়সা বা স্বর্ণালংকার এই ধরনের লুটপাট পর্যন্ত পুলিশ পারেনি। তারা আসলে নিহতদের যারা স্বজন রয়েছেন বা প্রতিবেশী যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলে জানার চেষ্টা করছেন। এখন পর্যন্ত আসলে পুলিশও নিশ্চিত নয় কি কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে। তবে একটি বিষয়, বা এই বাড়িতে আরো একজন থাকতেন এই মা ছেলের সঙ্গে, হাসান কিশোর থাকতেন, তাদেরই প্রতিবেশী আত্মীয় হয় এবং সে এই বাসায় থেকেই পড়াশোনা করত। তাকে কিন্তু এই ঘটনার পর থেকে তাকেও খুঁজে পাওয়া যাচ্ছে না এবং বাড়ির ভিতরে একটি মোটরসাইকেল ছিল সেটিও আসলে খোয়া গেছে। তো সবকিছু এখনো পর্যন্ত কিন্তু পুলিশের যারা রয়েছেন তারা কিন্তু এখনো পর্যন্ত নিশ্চিত যে কি কারণে এই হত্যাকাণ্ড। কিছুক্ষণ আগে সিআইডিরও একটি টিম এখানে ঢুকেছেন, তারাও আসলে তদন্ত করছেন। তো তারা আইন শৃঙ্খলা বাহিনী যেটি বলছে, সব তদন্ত শেষে তারা আসলে নিশ্চিত করতে পারবেন যে কি কারণে মা ছেলেকে। সুজন জানাচ্ছিলেন হত্যাকাণ্ডের রহস্য এখনো উন্মোচন সম্ভব হয়নি। ধন্যবাদ আপনাকে। মুন্সিগঞ্জের গজারিয়ায় পুলিশ ক্যাম্পে সশস্ত্র হামলার ঘটনায় জড়িত নয়ন পিয়াস বাহিনীর অন্যতম সহযোগী আবুল কালামকে অস্ত্র গুলিসহ গ্রেপ্তার করেছে র্যাব 11। সংস্থাটি বলছে নয়ন পিয়াস বাহিনীর সঙ্গে চাঁদপুর কেন্দ্রিক ডাকাতিতে অংশ নিত কালাম। সকালে কারওয়ান বাজার র্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে সব তথ্য দেন র্যাব 11-র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল HM সাজ্জাদ হোসেন। বলেন, নদীতে বালু উত্তোলন, নৌযান থেকে চাঁদাবাজি করত তারা। এসব অপরাধ নির্মূলে পুলিশ ক্যাম্প বসানো হলে সেখানেও হামলা চালায় অপরাধীরা। গ্রেপ্তার কালামের বিরুদ্ধে 30টি মামলা রয়েছে। 20 আসামির প্রত্যেকের নামে একাধিক মামলা রয়েছে বলেও জানান তিনি। এদিকে গত 10 সেপ্টেম্বর কুমিল্লার দুলাল হত্যায় 7 জনকে গ্রেফতার করা হয়েছে। 11 সেপ্টেম্বর ভিকটিমের আজকেও আমরা যাকে অ্যারেস্ট করেছি সে এই নয়ন পিয়াসের আপন খালাতো ভাই এবং যার নামেও 30টি মামলা রয়েছে। আস্তানা থেকে বিপুল সংখ্যক ম্যাপ, যে তার এরিয়াটা কোন এরিয়ায় তার আধিপত্য বিস্তার করবে, কার এরিয়া, এই দলের এরিয়াটা কোনটা, সেরকম ম্যাপ, তারপরে আমরা টাকা গোনার মেশিন এবং আরও বেশ কিছু আলামত সহকারে তাকে আইনের আওতায় আনা হয়। সুন্দরবনের ভারতীয় অংশে অনুপ্রবেশের অভিযোগে 19 বাংলাদেশি জেলেকে আটক করেছে বিএসএফ। বার্তা সংস্থা তরফে জানানো হয়েছে, আটক হওয়া জেলেদের বাড়ি ভোলা জেলার পুরালিয়া গ্রামে। রোববার সুন্দরবনের গোসাবা রেঞ্জের বাঘমারি এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর টহল দল তাদের আটক করে। জব্দ করা হয় ট্রলার সহ জাল ও মাছ ধরার সরঞ্জাম। জিজ্ঞাসাবাদের পর তাদের স্থানীয় কোস্টাল থানা পুলিশের হাতে তুলে দেয় বিএসএফ। মামলাটি আদালতে তোলার পর আটককৃত জেলেদের 14 দিনের পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন জানায় নিরাপত্তা বাহিনী। দাবি আদায়ে রাজপথ অবরোধ সহ সাধারণ মানুষকে জিম্মি করবে না বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আলোচনার টেবিলে হেরে যাওয়ায় গায়ের জোরে সহিংস পথ অবলম্বনের পরিকল্পনা করছে ডিপ্লোমারা। দুপুরে বুয়েটের ক্যাফেটেরিয়ায় ডিপ্লোমাধারী সহিংস আন্দোলনের বিপক্ষে হয় সংবাদ সম্মেলন। সেখানে বুয়েট শিক্ষার্থীরা এমন অভিযোগ করেন। এ সময় প্রকৌশলী অধিকার আন্দোলনের 3 দফা দাবি আবারও তুলে ধরেন তারা, যার অন্যতম 9ম গ্রেডে নিয়োগে ন্যূনতম বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারী হতে হবে। তাছাড়া 10ম গ্রেড পদে ডিপ্লোমাধারীদের শতভাগ কোটা বাতিল সহ বিএসসির ইঞ্জিনিয়ারিং ডিগ্রি ব্যতীত কেউ নামের পাশে ইঞ্জিনিয়ারিং পদবি ব্যবহার করলে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।
আলোচনার টেবিল ছেড়ে যারা সড়ক অবরোধ করে দেশে নৈরাজ্য তৈরির উস্কানি দিচ্ছে তাদের আসল উদ্দেশ্য ও এজেন্ডা কি সেগুলো খতিয়ে দেখা দরকার এবং সবাইকে এই বিষয়ে সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানানো হচ্ছে। আমরা চাই একটি সুষ্ঠু সমাধান, কিন্তু তারা চাই হচ্ছে নৈরাজ্য সৃষ্টি, সহিংসতা এবং সন্ত্রাসী কর্মকাণ্ড। ইতিমধ্যে আপনারা জানেন যে আজকে গাজীপুরে বিকাল 4টায় তারা রেলপথ ব্লকেট কর্মসূচি ঘোষণা করেছে। আন্তর্জাতিক বাজার বিবেচনা করে এলএনজি কেনা হচ্ছে। সচিবালয় সরকারি ক্রয় এবং অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সব কথা বলেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। বৈঠকে বেশ কয়েকটি বিদ্যুৎ উপকেন্দ্র সার এলএনজি কেনার অনুমোদন দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ানো হবে কিনা এই প্রশ্নের জবাবে বলেন, বাণিজ্য ঘাটতি কমাতে কি কি আমদানি করা যেতে পারে তার উপর এটি নির্ভর করছে। বলেন, যুক্তরাষ্ট্র, চীন, কাতার, সৌদি আরব যে দেশই হোক না কেন দাম তুলনা করেই কেনা হচ্ছে এলএনজি। এদিকে সার আমদানির ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখা হবে বলেও জানান অর্থ উপদেষ্টা। কৃষি এবং শিল্প মন্ত্রণালয়কে বিষয়টি দেখতে বলা হয়েছে বলে জানান তিনি। অর্থ উপদেষ্টা জানান, বর্তমানে দেশের ব্যবসার পরিস্থিতি আগের তুলনায় ভালো। কমার্স মেনে ডিপেন্ড করবে যারা ঘাটতিটা কমানোর জন্য কি কি আমদানি করতে পারবে, সেটা মোটামুটি কিন্তু আমরা একটু কমফোর্টেবল পজিশন। আমাদের ঘাটতি 7.8 বিলিয়ন মতো। সব ইন্টারন্যাশনাল প্রাইসগুলো কম্পেয়ার করে দেখি, সেটা এই আমেরিকা হোক, চায়না হোক বা সৌদি আরবিয়া হোক, কাতার অবশ্য এখন বন্ধ চুপচাপ, অন্যগুলো আমরা করছি, কম্পেয়ার করে করছি এত সহজ। সমস্যার মধ্যে থাকা 5 ইসলামী ব্যাংক চূড়ান্তভাবে একীভূত হচ্ছে। ব্যাংক রেজলিউশন অধ্যাদেশের আলোকে প্রতিটি ব্যাংকে একজন করে অস্থায়ী প্রশাসক বসাতে যাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। প্রশাসকের সহযোগিতার জন্য 4 জন করে কর্মকর্তা দেওয়া হবে। শরিয়া ভিত্তিক পরিচালিত এক্সিম, সোশ্যাল ইসলামী ফার্স্ট, সিকিউরিটি ইসলামী ইউনিয়ন ও গ্লোবাল ইসলামী ব্যাংক মিলে একটি করার ক্ষেত্রে সম্মতি দিয়েছে অর্থ মন্ত্রণালয়। শেখ হাসিনা সরকারের সময় জালিয়াতির কারণে এসব ব্যাংকের 48 থেকে 98% পর্যন্ত ঋণ এখন খেলাপি। একীভূত করার জন্য প্রয়োজনীয় 35,200 কোটি টাকার মধ্যে সরকার দিচ্ছে 20,200 কোটি টাকা। প্রশাসক দায়িত্ব নেওয়ার পর বিদ্যমান পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনা পরিচালকের পদ শূন্য হবে। একীভূত করার আগে নতুন করে একটি ব্যাংকের লাইসেন্স ইস্যু হবে, যার সম্ভাব্য নাম হতে পারে ইউনাইটেড ইসলামী ব্যাংক। সরকারের মূলধনে এ ব্যাংক গড়ে উঠবে। 5 ব্যাংকের সম্পদ ও দায় এ ব্যাংকের অধীনে চলে আসবে। শেয়ার বিক্রি করে টাকা ফেরত নেবে সরকার। পাশাপাশি 5 ব্যাংকের বড় আমানতকারীদের ও শেয়ার নেয়ার প্রস্তাব করা হবে। ছোট আমানতকারীরা টাকা তুলে নিতে চাইলে তাতে বাধা দেওয়া হবে না। আসলে টিকে থাকার ডু অর ডাই ম্যাচে আজ আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। আবুধাবিতে ম্যাচ শুরু হবে রাত 8:30টায়। গ্রুপ পর্বে দুদলই হংকংয়ের বিপক্ষে জয় দিয়ে আসর শুরু করেছে। তবে নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার কাছে 6 উইকেটে হেরেছে বাংলাদেশ, আর তাতেই সুপার 4-এর সমীকরণ কঠিন হয়ে পড়ে ফিল সিমন্স শিষ্যদের জন্য। গ্রুপে নিজেদের শেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে জয় পেলে আসরে টিকে থাকার একটা সম্ভাবনা তৈরি হবে টাইগারদের জন্য। সেক্ষেত্রে আশায় থাকতে হবে আফগানদের বিপক্ষে শ্রীলঙ্কার পরাজয়ের জন্য। আর এই ম্যাচ হেরে গেলে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিশ্চিত হবে লিটন দাসের দলের। দেশের সহকর্মী রঞ্জন শান্ত এশিয়া কাপ কভার করতে আছেন আবুধাবিতে, সামনে থেকে দেখছেন বাংলাদেশ দলের অবস্থা। কিন্তু যদি সরল অঙ্কের জটিল সমীকরণ তিনি জানাচ্ছেন ভেন্যু থেকে। আবুধাবির রাস্তায় ঘুরে আপনি একটু পরপর পাবেন গ্রোসারি, একটু পরপর পাবেন সেলুন কিংবা অন্যান্য শপ, কিন্তু অঙ্ক শেখার কোনো জায়গা নেই। ম্যাথ টিউশন নিতে পারলে ভালো হতো, কারণ বাংলাদেশের গণমাধ্যম কর্মী হিসেবে কিংবা বাংলাদেশের সমর্থকদের অঙ্ক কি কঠিন সেটা হাড়ে হাড়ে টের পেতে হচ্ছে। আরও একটা বড় টুর্নামেন্টের আগে ডু আর ডাই ম্যাচ কিংবা সেই সমীকরণ যে আসবে বোঝা গিয়েছিল। তাই হয়েছে, গ্রুপ অফ ডেতে পড়ে বাংলাদেশ পরের ধাপে যেতে পারছে না, হাঁসফাঁস অবস্থা। একটু সহজ করে যদি বলি, বাংলাদেশের সামনে কি সুযোগ রয়েছে সুপার 4-এ যাওয়ার। প্রথমত আফগানিস্তানের সঙ্গে ম্যাচটা জিততে হবে। না জিততে পারলে 17 তারিখের ফ্লাইট ধরে সোজা ঢাকা। জিততে যদি পারে বাংলাদেশ, তাহলে কি সমীকরণ? তাহলেও তাকিয়ে থাকতে হবে অন্য দলের পরাজয়ের দিকে। অর্থাৎ আফগানিস্তানকে হারালো বাংলাদেশ, ধরে নিচ্ছি এরপর 18 তারিখের ম্যাচটা একটা অঘোষিত সেমিফাইনালে রূপ নেবে শ্রীলঙ্কা এবং আফগানিস্তান। আর অন্যদিকে শ্রীলঙ্কার যে দুটো ম্যাচ বাকি, একটা রয়েছে হংকংয়ের সাথে, একটা সেই আফগানিস্তানের সঙ্গে। এই দুটো ম্যাচ যদি হেরে যায় তারা, তাহলেই কেবল বাংলাদেশের সম্ভাবনা বেশি। অর্থাৎ শ্রীলঙ্কা এবং আফগানিস্তানের দুটো করে যে ম্যাচ বাকি রয়েছে, সেই দুটো
যাতে পরাজিত হয় কোনো এক দল, সেটা বাংলাদেশের একেবারে দোয়া দরুদ পড়তে হবে। আর যদি সেটা না হয় তাহলে ওই যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের জন্য অপেক্ষা করতে হবে, আর বাংলাদেশকে অবশ্যই জিততে হবে। নেট রান রেটেও এগিয়ে রাখতে হবে বাংলাদেশকে। তবে আফগানিস্তানের সঙ্গে বড় ব্যবধানে জেতা তো দূরের কথা, জিততে পারবে কিনা এটা নিয়ে প্রশ্ন। কারণ বাস্তবতা বলে তাদের যে স্পিন ভেরিয়েশন, তাদের যে ব্যাটিংয়ে এখন স্ট্রেংথ আগের চেয়ে বেড়েছে এবং হংকংকে যেভাবে তারা উড়িয়ে দিয়েছে, সেই জায়গা থেকে খুব একটা সহজ হতে যাচ্ছে না। একেবারে নতুন নূর আহমেদদের কথা কিংবা সিদ্দিকুল্লাহ অটলদের কথা, আল্লাহ গজনফরদের কথাও যদি বলা হয়, তাহলেও কিন্তু বাংলাদেশ আসলে টাফ টাইম পার করবে তাদের সামনে। রশিদ নবীরা তো আছেনই, সুতরাং খুব একটা সহজ হতে যাচ্ছে না। এবং অঙ্কটা কিছুটা কঠিন হলেও বাংলাদেশের ম্যাচটা বলা যায় আফগানদের বিপক্ষে তার চেয়ে কঠিন হবে। সেটা জিততে পারলে বাংলাদেশ অবশ্যই গ্রুপ পর্বের শেষ ম্যাচ পর্যন্ত টিকে থাকবে, অপেক্ষা করবে। আর যদি হেরে যায় তাহলে স্রেফ বিদায় নিতে হবে। এই সমীকরণের দোলাচল পেরিয়ে বাংলাদেশ সবগুলো ম্যাচ যদি জিততে পারতো, ঘটনা অন্যরকম হতে পারতো। তবে লঙ্কানদের বিপক্ষে একেবারে নাজেহাল অবস্থা হওয়ার পর এখন এশিয়া কাপের এই টুর্নামেন্ট থেকে বাস্তবতা বলে বাংলাদেশে ছিটকে যাওয়ার সম্ভাবনাই বেড়েছে। তবে ওই অঙ্কের উপর ভরসা রেখে আর একটু অপেক্ষা তো করাই যায়। রঞ্জন শান্ত, যমুনা স্পোর্টস, আবুধাবি, সংযুক্ত আরব আমিরাত। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। কাতারে ইসরায়েলি হামলার জেরে বন্দি বিনিময় নিয়ে আলোচনা স্থগিতের ঘোষণা দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। মধ্যস্থতাকারী রাষ্ট্রের ভেতরে প্রতিনিধিদের ওপর হামলা করা হলে সেখানে কোনোভাবে আলোচনা চলতে পারে না বলে জানিয়েছে তারা। বিবৃতিতে বিস্তারিত জানিয়েছেন হামাসের এক শীর্ষ কর্মকর্তা। নেতানিয়াহুর বিরুদ্ধে যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় আলোচনা বানচালের অভিযোগ তোলেন তিনি। একমাত্র আন্তর্জাতিক সম্প্রদায়ের হস্তক্ষেপে এই যুদ্ধ বন্ধ ও ইসরায়েলকে প্রতিহত সম্ভব বলে মন্তব্য করেন হামাস কর্মকর্তা। মঙ্গলবার যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় বিষয়ে কাতারে বৈঠক চলাকালীন সময় হামাস নেতাদের টার্গেট করে হামলা চালায় ইসরায়েল। হামলায় কাতারের এক নিরাপত্তা কর্মকর্তা সহ নিহত হয় স্বাধীনতাকামী গোষ্ঠীটির অন্তত 5 সদস্য। ভেনেজুয়েলার আরও একটি নৌযানে হামলা করেছে যুক্তরাষ্ট্র। প্রাণ গেছে 3 জনের। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি নৌযানটিতে মাদক পাচার করা হচ্ছিল যুক্তরাষ্ট্রে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেন তিনি। ধারণা করা হচ্ছে দক্ষিণ ক্যারিবীয় সাগরের আন্তর্জাতিক জলসীমায় এই হামলা চালায় অঞ্চলটিতে মোতায়েনকৃত মার্কিন যুদ্ধজাহাজ। ভেনেজুয়েলার মাদকবাহী নৌযানে একটি যুক্তরাষ্ট্রের দ্বিতীয় হামলা। এর আগে একই অঞ্চলে আরও একটি মাদকবাহী নৌযানে হামলা চালায় ওয়াশিংটন। প্রাণ যায় কমপক্ষে 11 জনের। মাদক বিস্তার রোধে সম্প্রতি ভেনেজুয়েলা উপকূল ও ক্যারিবীয় জলসীমায় যুদ্ধজাহাজ, অ্যাটাক সাবমেরিন, ডেস্ট্রয়ার সহ 4,500 নৌসেনা মোতায়েন করে যুক্তরাষ্ট্র। রাশিয়ার ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত বেলারুশকে হঠাৎ কাছে টানছে যুক্তরাষ্ট্র। তবে গত সপ্তাহে নিষেধাজ্ঞা শিথিলের বিনিময়ে 52 মার্কিন কারাবন্দীকে মুক্তি দেয় লুকাশেঙ্কো প্রশাসন। এবার মস্কোর সাথে দেশটির যৌথ মহড়ায় হাজির হলেন মার্কিন সামরিক কর্মকর্তারা। এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, প্রতিদ্বন্দ্বী রাশিয়াকে চাপে ফেলতেই কি লুকাশেঙ্কোর সাথে ঘনিষ্ঠতা বাড়াচ্ছেন ডোনাল্ড ট্রাম্প? রীতিমতো চমকে দিয়ে রাশিয়া বেলারুশ যৌথ মহড়ায় হাজির মার্কিন সামরিক বাহিনীর কর্মকর্তারা। প্রকাশিত ভিডিওতে দেখা যায় বেলারুশের প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে হাত মেলাচ্ছেন যুক্তরাষ্ট্রের 2 সেনা কর্মকর্তা, যাদের নাম পরিচয় প্রকাশ করা হয়নি। পশ্চিমাদের পাত্তা না দেয়া 2 মিত্র রাশিয়া বেলারুশের সামরিক মহড়াতে উপস্থিত যুক্তরাষ্ট্রেরই 2 অফিসার, যাদের আমন্ত্রণ করেছিল মিন্স্ক। শুধু তাই নয়, গেল সপ্তাহে বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোর সঙ্গে সাক্ষাৎ করেন এক মার্কিন প্রতিনিধি। পৌঁছে দেন স্বয়ং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের লেখা এক চিঠি। সেখানে লুকাশেঙ্কোকে জন্মদিনের শুভেচ্ছা বার্তা জানান ট্রাম্প। উপহার দেন হোয়াইট হাউসের ছবি সংবলিত কাফলিং। মার্কিন প্রতিনিধির সাথে ওই বৈঠকের পরই 52 রাজবন্দীকে মুক্তি দেয় লুকাশেঙ্কো প্রশাসন, যারা দীর্ঘদিন কারাবন্দী ছিলেন। জানা যায় ডোনাল্ড ট্রাম্পের অনুরোধেই এমন সিদ্ধান্ত নেন বেলারুশের প্রেসিডেন্ট। বিনিময়ে দেশটির রাষ্ট্রীয় বিমান সংস্থা বেলাভিয়ার উপর থেকে নিষেধাজ্ঞা শিথিল করে ট্রাম্প প্রশাসন। অদূর ভবিষ্যতে বেলারুশে দূতাবাস খোলার আগ্রহ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। দুদেশের অর্থনৈতিক বাণিজ্যিক সম্পর্ক পুনরুদ্ধারের প্রত্যয় ব্যক্ত করেছেন ডোনাল্ড ট্রাম্প। কিন্তু ওয়াশিংটনের মূল উদ্দেশ্য নিয়ে ধোঁয়াশা থেকেই যাচ্ছে। বেলারুশের বন্ধু হওয়ার সদিচ্ছা নাকি রাশিয়া থেকে দূরে সরানোর কোনো কৌশল, তার স্পষ্ট কোনো বার্তা মিলছে না এখনই। নির্বাচন বানচাল, বিরোধী মত দমন সহ নানা কারণে মার্কিন নিষেধাজ্ঞার বেড়াজালে জর্জরিত বেলারুশের সরকার। ইউক্রেনে হামলায় রাশিয়াকে বেলারুশের ভূখণ্ড ব্যবহার করতে দেওয়ার কারণেও পশ্চিমাদের রসানলে পড়ে দেশটি। টানা 7ম মেয়াদে বেলারুশের গদি আঁকড়ে রেখেছেন আলেকজান্ডার লুকাশেঙ্কো। অনিক রহমান, যমুনা নিউজ।
দুপুরে বাংলাদেশের প্রথম ঘন্টা থেকে বিদায় নিচ্ছে আমি নাবিলা সোহার। পরের ঘন্টা খবর নিয়ে ফিরবেন সহকর্মী নুসরাত বৃষ্টি। দেখার আমন্ত্রণ রইল।